সুপ্রিয় শিক্ষার্থী, বোটানি অনার্স থার্ড ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছি আমি ডক্টর মহাশ্বেতা রায়, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তোমাদের জেনেটিক্স কোর্সটি আমি পড়াচ্ছি। ইতিপূর্বে আমার 5টি লেকচার সম্পন্ন হয়েছে। গত ক্লাসে আমি তোমাদেরকে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার এই চ্যাপ্টারটি আলোচনা করেছি। এই লিঙ্কেজ এবং ক্রসিং ওভার এই অধ্যায়েরই বিশেষ যে অংশটি যেটি বারবার পরীক্ষায় থাকে সেটি হলো জিন ম্যাপিং বা লিঙ্কেজ ম্যাপিংও বলে এটাকে। আজকে আমি সেটি নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসে যাই। Title of the lecture: Gene Mapping, Interference and Coincidence. Lecture number 6. আমার আজকের আলোচনা জিন ম্যাপিং, ইন্টারফারেন্স, কোইন্সিডেন্স। যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, বলো তো এটি কিসের ছবি? এগুলো ড্রসোফিলার ছবি। এবং জেনেটিক্সের মধ্যে ড্রসোফিলা মাছিটি নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ হয়েছে। এটার কারণ হলো যে এর ক্রোমোজোম নাম্বার খুব কম। তোমরা জানো, আমি এর আগেও বলেছি, এদের ক্রোমোজোম সংখ্যা দৈহিক কোষে 8 এবং হ্যাপ্লয়েড গ্যামেটে ওদের ক্রোমোজোম সংখ্যা 4। এবং এদের মধ্যে ক্রোমোজোম এর মধ্যে যে জিন তার সংখ্যাও কম, অর্থাৎ 850টি জিন তার এই 8টি ক্রোমোজোমের মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যেগুলি প্রকাশিত জিন। এবং এদের মিউটেন্টও অনেক বেশি ড্রসোফিলায়। এবং সহজেই, যেহেতু জিন কম, কাজেই সহজেই তাদের মিউটেশনগুলি পরিবর্তন হলে, অর্থাৎ মিউটেশন ঘটলে সেগুলি সহজেই ইন্ডিকেট করা যায় বা আবিষ্কার করা যায়। এইখানে আমি ড্রসোফিলার যে দৈহিক কোষে 8টি ক্রোমোজোম সেইটি এখানে দেখানো হয়েছে এবং বেসিক ক্রোমোজোম নাম্বার হ্যাপ্লয়েড গ্যামেটে 4, এই 4টি ক্রোমোজোম এখানে দেখানো হয়েছে। এটা 1 নাম্বার ক্রোমোজোম, 2, 3, 4। এবং দেখো যে ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো রৈখিক আকারে সজ্জিত অনেকগুলো জিনের অবস্থান দেখানো হয়েছে। এখানেও খেয়াল করো, এগুলি প্রত্যেকটি জিন। যেহেতু আমরা জিন ম্যাপিং পড়ব আজকে, তাই তোমাদেরকে এই ছবিটি একটু তোমরা মাথায় রাখো যে জিনগুলি কিভাবে সুসজ্জিত আছে এবং কোন জিনের পরে কোন জিন আছে, এগুলিকে বলে ক্রম বা সিকোয়েন্স, জিনের সিকোয়েন্স। তাহলে আমরা প্রথমে সংজ্ঞায় যাই যে জিন ম্যাপিং বা জিন ম্যাপ বললে কি বুঝি। ম্যাপ বললে তোমাদের মাথায় স্বভাবতই আগে আসে যে একটি দেশের মানচিত্র, যেমন বাংলাদেশের মানচিত্র, এরকম জমির মানচিত্র হতে পারে, একটি বাগানের মানচিত্র হতে পারে। তাহলে মানচিত্র সহজ কথায় হলো যে আমরা যদি বলি যে সীমানা নির্ধারণ করে যে চিত্র অঙ্কন করা হয় তাই মানচিত্র। তাহলে জিনের ক্ষেত্রে কিভাবে সেটি হয়? জিন তো ক্রোমোজোমে অবস্থিত, তাহলে জিন যে ক্রোমোজোমে অবস্থিত, সেই জিনের ক্রোমোজোমে অবস্থান, তাদের ক্রম, অর্থাৎ ক্রম মানে সিকোয়েন্স, কোনটির পরে কোনটি আছে, এবং তাদের পারস্পরিক দূরত্ব, এটি যদি একটি রেখার সাহায্যে উপস্থাপন করা হয় তখন তাকে বলে ক্রোমোজোম ম্যাপ, জেনেটিক ম্যাপ বা লিঙ্কেজ ম্যাপ। এবং ইউক্যারিওটিক জীবের এই ক্রোমোজোম সরল রৈখিক হয়। নিচে একটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি কিন্তু একটি ক্রোমোজোম ম্যাপ। তোমাদেরকে বলে রাখা ভালো যে ক্রোমোজোম ম্যাপ প্রথম
যারা প্রস্তাব করেন সেই দুইজন বিজ্ঞানী হলেন মর্গান এবং মর্গানের ছাত্র স্টারডেভেন্ট। ওনারা কিন্তু ড্রসোফিলা নিয়েই গবেষণা করেন এবং ড্রসোফিলার এক্স ক্রোমোজোমে যে জিনগুলি আছে সেগুলির চিত্র অঙ্কন করার জন্য এই রৈখিক ম্যাপ ওনারা অঙ্কন করেন। এই ছবিটি খেয়াল করো, এখানে 3টি জিন আছে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি, এবং একটি সরল রেখা দিয়ে ম্যাপটি অঙ্কন করা হয়েছে। এই সরল রেখায় সি জিনটি মাঝে অবস্থিত এবং সি জিনের সাপেক্ষে এ এর অবস্থান হলো 8.9 এবং সি জিনের সাপেক্ষে বি এর অবস্থান হলো 11.6। এটি থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে জিন এ, সি, বি, এই 3টি যেহেতু একই ক্রোমোজোমে অবস্থিত, একই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয় লিঙ্কড জিন। তাহলে এই লিঙ্কড জিনের এই দূরত্ব অর্থাৎ এ জিন থেকে সি জিনের দূরত্ব হলো 8.9 এবং এই দূরত্বটার একটি ইউনিট আছে, একে বলা হয় সেন্টিমর্গান। এই মর্গানের নাম অনুসারে এর এককের নাম দেওয়া হয় সেন্টিমর্গান। এবং এটি দিয়ে কি বোঝায়? এটি দিয়ে বোঝায় যে এ এবং সি জিন, এই দুটি জিনের মধ্যে যে ক্রসিং ওভার হয় তার শতকরা হার হলো 8.9, অর্থাৎ দুটি জিনের শতকরা হার যত তাদের ম্যাপ ডিস্টেন্সও তত। তাহলে এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্ব সেইটাকে আমরা বলছি যে ম্যাপ ডিস্টেন্স, এবং তার ইউনিটকে আমরা বলছি ম্যাপ ইউনিট, যাকে সেন্টিমর্গানে প্রকাশ করা হয়। তাহলে সি এবং বি এই দুইটি লিঙ্কড জিনের দূরত্ব কত? 11.6 সেন্টিমর্গান। এটি দিয়ে আমরা কি বুঝতে পারছি? যে সি এবং বি এই দুইটি জিনের মধ্যে ক্রসিং ওভারের শতকরা হার 11.6, অর্থাৎ ক্রসিং ওভারের শতকরা হার যত, জিন দুইটির ডিস্টেন্সও তত। তাহলে এইখান থেকে আমরা ক্রসিং ওভারের শতকরা হার দিয়ে আমরা জানি যে জিনের ডিস্টেন্স পরিমাপ করা হয়। তাহলে এ এবং বি এই দুটো জিনের দূরত্ব আমরা দেখতে পাই 20.5 সেন্টিমর্গান। তার মানে কি হলো? যে এ এবং বি এই দুটো জিন, এদের মধ্যে ক্রসিং ওভার এর শতকরা হার 20.5। তাহলে এই জায়গা থেকে শিক্ষার্থীরা তোমরা কি বুঝলে? যে একটি জিনের সাপেক্ষে অন্য জিনগুলি কি অবস্থায় আছে এবং তাদের পারস্পরিক দূরত্ব কত, সেইটিকে যখন একটি রৈখিক আকারে চিত্র দিয়ে বোঝানো হয় তাকেই বলা হয় জিন ম্যাপ বা ক্রোমোজোম ম্যাপ বা লিঙ্কেজ ম্যাপ। এবং এই জিন দুটির দূরত্ব আমি বলেছি যে শতকরা হারে প্রকাশ করা হয়। যেমন আগের ছবিতেই যদি আমরা দেখি যে দুটি জিনের দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি, যে জিন দুইটির মোট ক্রস ওভার বংশধর এবং মোট বংশধর দিয়ে যদি ভাগ দেই, দিয়ে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে দুটি জিনের দূরত্ব পাওয়া যায়। এটি একটি সূত্র, এটি তোমাদেরকে মনে রাখতে হবে। জিন ম্যাপিং 1911 সালে আমরা দেখি যে ড্রসোফিলার এক্স ক্রোমোজোমে যে জিনগুলি আছে সেইখান থেকে জিন নিয়ে প্রথম কাজ করেন হলো মর্গান এবং তার ছাত্র স্টারডেভেন্ট। ওনারা প্রথমে এক্স ক্রোমোজোমের দুটি জিনের মানচিত্র বা ম্যাপ তৈরি করেন। তৈরি করে ওনারা দেখেন যে দুটি জিন নিয়ে যদি ম্যাপ তৈরি করা হয় তাহলে ক্রমবিন্যাস, এই যে কোনটির সাপেক্ষে কোনটি, সেইটি বোঝানো বেশ ডিফিকাল্ট এবং আরো অন্যান্য সীমাবদ্ধতা
থাকে, যার কারণে ওনারা পরে প্রস্তাব করেন স্টার্টেভেন্ট যে 3টি জিন নিয়ে যদি কাজ করা হয় তাহলে অতি দ্রুত এবং নির্ভুলভাবে জিনের ম্যাপ বা মানচিত্র তৈরি করা সহজ হয়। তাই কি করলেন ওনারা, যে ড্রসোফিলার 3টি জিনের পারস্পরিক অবস্থান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেখিয়ে ক্রোমোজোম ম্যাপ তৈরি করলেন। যেহেতু 3টি জিন নিয়ে, লিঙ্কড জিন নিয়ে এই ম্যাপ তৈরি করা হয়, তাই একে বলা হয় 3 পয়েন্ট টেস্ট। এবং এটা কি করা হয়, আরেকটু জিনিস এখানে বোঝার আছে। এই পদ্ধতিতে একটি টেস্ট ক্রস বংশধরের, অর্থাৎ টেস্ট ক্রস করিয়ে তার বংশধরের কি করা হয়, 3টি জিনের একসাথে ওনারা পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করেন। যেহেতু 3টি জিন নিয়ে তারা গবেষণা করেন, তাই একে 3 পয়েন্ট টেস্ট ক্রসও বলা হয়। কারণ এখানে জিনের প্রকাশটা কখন দেখা যাবে, জিন তো দেখা যায় না, কিন্তু যখন প্রোজেনির মধ্যে ফিনোটাইপ প্রকাশ পায় তখনই জিন বোঝা যায়, যে এটি প্রজন্ম দিয়েই জিনের প্রকাশ বোঝা যায়। তাই ওনারা কি করলেন, যে টেস্ট ক্রস করালেন। এবং টেস্ট ক্রস করার উদ্দেশ্য হলো যে লিঙ্কড জিনগুলির মধ্যে আমরা যদি টেস্ট ক্রস করানো হয় তাহলে বোঝা যায় যে তাদের লিঙ্কেজের মাত্রা কত, এবং জিনগুলির মধ্যে লিঙ্কেজ আছে কিনা সেইটিও টেস্ট ক্রস দিয়ে হিসাব করা যায়। সেই জন্য টেস্ট ক্রস করে সেই প্রোজেনি, প্রাপ্ত প্রোজেনি থেকে জিন ম্যাপ করা হয়। এইখানে 3টি জিনের মধ্যে ক্রস ওভার, এই 3টি জিন বারবারই মনে রাখবে যে 3টি জিন হলো লিঙ্কড জিন, এবং এদের ক্রসিং ওভার, টেস্ট ক্রস করে ক্রসিং ওভারের মাধ্যমে টেস্ট ক্রসের রেজাল্ট দিয়ে দেখা গেল যে টেস্ট ক্রসে যদি 3টি জিন ইনভলভ থাকে দুটি প্রোজেনিতে, তাহলে এইখানে 8 ধরনের জিনোটাইপের প্রোজেনি পাওয়া যায়, এবং তাদের মধ্যে 2টি জিনোটাইপ পাওয়া যায় প্যারেন্টাল, অর্থাৎ এ বি সি ক্যাপিটাল এবং নিচে এ বি সি স্মল লেটার। সেটি প্যারেন্টাল টাইপের 2 ধরনের প্রোজেনি পাওয়া যায়। এটাকে বলা হয়, যেহেতু ক্রসওভার হয়নি তাই এটাকে বলা হয় নন ক্রসিং ওভার প্রোজেনি, এবং এগুলি লিঙ্কড অবস্থায় চলে গেছে বলেই এই প্রোজেনিটি অনুরূপ মা বাবার গ্যামেটে ইয়েতে যেমন ছিল দেহে, গ্যামেটও সেইভাবেই গেছে এবং প্রোজেনিতে সেইভাবেই গেছে। এখন এ বি সি এর মধ্যে যদি একটি ক্রসওভার হয় তাহলেও 2 ধরনের প্রোজেনি তৈরি হয়। এ ও বি এর মধ্যে ক্রসওভারের ফলে আমরা দেখতে পাই যে গ্যামেট কিভাবে তৈরি হয়। শিক্ষার্থীরা, প্রথমে ক্রসিং ওভারে গ্যামেট তৈরি হয়, এবং গ্যামেটগুলি যখন গ্যামেটের মিলনের ফলে আমরা জানি কি হয়, প্রোজেনি তৈরি হয়। তাহলে এই গ্যামেট কিন্তু এখানে দেখানো হয়েছে, আর প্রোজেনিটা বোঝানো হয়েছে জিনোটাইপ দিয়ে। এ এবং বি এর মধ্যে যখন ক্রসিং ওভার হয়, দেখো এ, ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি, ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি, এই ধরনের জিনোটাইপের একটি প্রোজেনি পাওয়া যায়। আরেকটি হলো স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এটাকে বলা হয় সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ। আরেকটি ক্রসওভার হতে পারে সিঙ্গেল, আগে দেখিয়েছি এ ও বি জিনের মধ্যে একটি সিঙ্গেল ক্রসওভার হতে পারে, আরেকটি ক্রসওভার হতে পারে বি এবং সি এর মধ্যে। যেহেতু 3টি জিন, কাজে 2 জায়গায় ক্রসিং ওভার হতে পারে, 2টি সিঙ্গেল ক্রসওভার এবং একটি ডাবল ক্রসওভার। একটি সিঙ্গেল ক্রসওভার এখানে দেখালাম, আরেকটি হলো বি ও সি জিনের মধ্যে সিঙ্গেল ক্রসওভার। সেইটি হলে কি হয় দেখো, স্মল, প্রথমে এখান থেকে যাই, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি, অর্থাৎ পাশের জিনটি সিঙ্গেল ক্রসিং ওভার হলে পাশের জিনের, কর্নারের যে জিনটি থাকে তার পরিবর্তন হয়, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি। এবং আরেকটি হলো স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি,
স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি। এটিকে সিঙ্গেল ক্রসওভার 2 বলা হয় এই প্রোজেনিটাকে। যেহেতু একবার আমরা দেখিয়েছি এ বি এর ভিতর, এখন আমরা দেখালাম বি সি এর ভিতর ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার 1, ক্রসিং ওভার প্রোজেনি 2, এটি তোমরা ভালো করে মনে রাখতে হবে যে দুইবার ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা থাকে তিনটি জিন নিয়ে কাজ হলে, এইখানে একবার, এইখানে একবার। কিন্তু ডাবল ক্রসওভার হওয়ার সম্ভাবনা দেখো, ডাবল ক্রসওভার এ এবং বি এর মধ্যে একটি ক্রসওভার হবে, আবার বি এবং সি এর মধ্যে আরেকটি ক্রসওভার হবে যদি 3টি জিন থাকে। তাহলে ওদের থেকে এইখানে গুরুত্বপূর্ণ, আগে বলেছিলাম সিঙ্গেল ক্রসওভার হলে পাশের জিনের পরিবর্তন হয়, কিন্তু ডাবল ক্রসিং ওভার হলে মাঝের জিনের পরিবর্তন হয়। যেমন দেখো, মাঝের জিন পরিবর্তন হচ্ছে যদি ডাবল ক্রসিং ওভার হয় ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। আরেকটি স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি, এটি আমরা এইখানে দেখতে পাচ্ছি। এবং এইখানেও প্রোজেনি কয় ধরনের? 2 ধরনের প্রোজেনি। এই জিনোটাইপ দিয়ে একটি প্রোজেনি, এই জিনোটাইপ দিয়ে একটি প্রোজেনি। তাহলে আমরা কি জানলাম? সিঙ্গেল এন্ড ডাবল ক্রসিং ওভার বিটুইন 3 লিঙ্কড জিন যদি হয় তাহলে 8 ধরনের প্রোজেনি পাওয়া যায়, যার মধ্যে প্যারেন্টাল 2টো, সিঙ্গেল ক্রসিং ওভার বি ও সি এর মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভার 1 2টি প্রোজেনি, এ ও বি এর মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভার আরো 2টি প্রোজেনি এবং ডাবল ক্রসিং ওভারের 2টি প্রোজেনি মিলে মোট 8টি প্রোজেনি পাওয়া যায়। এই জিনিসটি যদি তোমরা বুঝো তাহলে অঙ্ক দিলে তোমরা সহজেই কিন্তু এই সিঙ্গেল ক্রসওভার, ডাবল ক্রসওভার এবং প্যারেন্টাল ক্রসওভার বের করতে পারবে। কিভাবে? এখানেও একটি বুদ্ধি আছে যে প্যারেন্টাল টাইপস, যখনই তোমাদেরকে কোনো অঙ্ক দেওয়া হবে দেখবে যে প্যারেন্টাল টাইপস যেহেতু লিঙ্কড জিন, প্যারেন্টাল টাইপসের সংখ্যা থাকে সবচেয়ে বেশি। কাজেই যখন অঙ্ক দেওয়া হবে তোমাদেরকে, যেখানে 2টো জিনোটাইপ পাবে বেশি, বুঝবে এইগুলি নন ক্রসিং ওভার প্রোজেনি অর্থাৎ প্যারেন্টাল টাইপ। কাজেই প্রথমে প্যারেন্টাল টাইপটা তোমরা নির্বাচন করবে। দ্বিতীয়টি নির্বাচন করবে হলো ডবল ক্রসিং ওভার প্রোজেনি, কারণ ডবল ক্রসিং ওভার প্রোজেনি খুব কম হয়। তাহলে তোমাদের প্রশ্নে সবচেয়ে কম জিনোটাইপের মান যেখানে থাকবে সেইটি হবে ডবল ক্রসিং ওভার প্রোজেনি, এইটিও থাকবে 2টি। তাহলে বাকি থাকলো মাঝের 4টি। মাঝের 4টির মধ্যে 2টি হলো সিঙ্গেল ক্রসিং ওভার 1 এক ধরনের জিনের মধ্যে, আর সিঙ্গেল ক্রসিং ওভার 2 অন্য 2টি জিনের মধ্যে। এই জিনিসটি আশা করি বুঝেছো, তাহলে অঙ্ক বুঝতে তোমাদের আর কষ্ট হবে না। এখন ইন্টারফারেন্স কি? ইন্টারফারেন্স বললে বোঝায় বাধা। এই যে আমি বললাম যে ক্রসিং ওভার, ডবল ক্রসিং ওভার, দেখা গেল বিজ্ঞানীরা দেখলেন যে একটি ক্রসিং ওভার 2টো জিনের মধ্যে যখন হয় তখন পাশাপাশি আরেকটি ক্রসিং ওভারকে সে বাধা দেয়, এবং এই যে বাধা দেওয়া, এই অবস্থাটাকেই বলা হয় ইন্টারফারেন্স বা প্রতিবন্ধকতা। আমি একটু পড়ি তারপরও। সাধারণত ডাবল ক্রসওভার প্রত্যাশার তুলনায় অনেক কম হারে দেখা যায়। এর কারণ একটি স্থানের ক্রসিং ওভার নিকটবর্তী অঞ্চলের ক্রস ওভারকে বাধা দেয়, আর এই অবস্থাকে ইন্টারফারেন্স বা প্রতিবন্ধকতা বলে। তাহলে আমরা বুঝলাম যে প্রতিবন্ধকতা কি। এবং দূরত্ব যত বাড়ে, অর্থাৎ জিন দুটির দূরত্ব যত বাড়বে তত ইন্টারফারেন্স কমে যাবে, অর্থাৎ বাধা দেওয়ার ক্ষমতাও কমে যাবে। তার মানে সেখানে ক্রসিং ওভার হবে। যথেষ্ট ব্যবধানে ইন্টারফারেন্স দেখা যায় না, অর্থাৎ জিন দুইটি যদি অনেক দূরে থাকে তাহলে ওদের ক্রসওভার হতে কোনো বাধা নাই, তখন ইন্টারফারেন্স 0 হয়। এখন কোইন্সিডেন্স।
কোইন্সিডেন্স বললে বোঝায় যে আমি যে ইন্টারফারেন্স বলেছি তার ঠিক বিপরীত অবস্থা। বিপরীত অবস্থা কি? যে ইন্টারফারেন্স বা প্রতিবন্ধকতা হলো ইন্টারফারেন্স বা প্রতিবন্ধকতা এর বিপরীত অবস্থাকে বলা হয় কোইন্সিডেন্স। এবং এখানে প্রত্যাশিত মানের সাথে পর্যবেক্ষিত মানের পার্থক্য থাকে না। আর যখন পার্থক্য না থাকে তখন কোইন্সিডেন্স হয় 1 এবং ইন্টারফারেন্স হয় 0। অর্থাৎ বাধা যখন থাকে না তখন পর্যবেক্ষিত মান প্রত্যাশিত মান হয় সমান, তখন এটাকে বলে 1। অর্থাৎ কোইন্সিডেন্স 1 হয় তখনই যখন ইন্টারফারেন্স অর্থাৎ বাধা 0 হয়। তাই আমরা বলছি যে কোইন্সিডেন্স বাড়লে ইন্টারফারেন্স কমে, অর্থাৎ বাধা কমলে কোইন্সিডেন্সটা বাড়বে। এখন এটা আমরা কিভাবে ইন্টারফারেন্স বা বাধাটা নির্ণয় করা যায়? এখানে একটি সূচক ব্যবহার করা হয়, সূচককে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। এবং এই সূচকটি একটি ফর্মুলা তোমাদের মুখস্থ রাখতে হবে। এটি কিভাবে বের করে? পর্যবেক্ষিত ডবল ক্রস ওভারের ফ্রিকোয়েন্সি কে যদি প্রত্যাশিত ডবল ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে যে রেজাল্ট পাওয়া যায় সেইটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। এই সূত্রটিও তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমি একটি অঙ্কে যাই যেটি 3টি লিঙ্কড জিনের মধ্যে ক্রস ওভারের ফলে প্রাপ্ত প্রোজেনির রেজাল্টটি এখানে দেওয়া হয়েছে। তাহলে আমি আগে বলেছি যে যদি 3টি জিন নিয়ে দুটো প্যারেন্টের মধ্যে ক্রসিং ওভার করা হয় তাহলে 3টি জিন থাকলে প্রোজেনির সংখ্যা হয় কত? 8। এইখানেও তোমরা খেয়াল করো যে 8টি প্রোজেনি দেওয়া আছে এবং সাথে তাদের জিনোটাইপ এবং প্রোজেনির সংখ্যা দেওয়া আছে। তোমাদেরকে আগে আমি বলেছি যে এরকম একটি অঙ্ক দিলে প্রথমেই তোমরা দেখবে যে বেশি কোথায় আছে। বেশি কোথায় থাকবে আমি বলেছি? যেগুলির মধ্যে লিঙ্কেজ বেশি থাকে এবং নন ক্রসিং ওভার বলে ওদেরকে, যে যেখানে ক্রসিং ওভার হয় না, প্যারেন্টাল টাইপের মতো হয়, সেইগুলির সংখ্যা সবচাইতে বেশি থাকে। তাহলে আমরা ডেটাটা পাওয়ার পর সহজেই বুঝে ফেলতে পারছি যেখানে 420 এবং 380 লেখা আছে সেই দুটো জায়গার যে জিনোটাইপ অর্থাৎ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এইখানে আছে সবচাইতে বেশি 420 এবং স্মল এ, স্মল বি, স্মল সি এর মধ্যে আছে আর দ্বিতীয় বেশি 380। এই দুটি হলো প্যারেন্টাল টাইপ। তাহলে আমরা প্যারেন্টাল টাইপের জিনোটাইপ জেনে ফেললাম। এখন আমরা আরেকটি জিনোটাইপ জানতে পারি। কিসের? ডবল ক্রসিং ওভারের প্রোজেনির জিনোটাইপ। আমি তখন কি বলেছি যে ডবল ক্রসিং ওভারের পাওয়া যায় সবচেয়ে কম প্রোজেনি। তাহলে এইখানে জিনোটাইপের সবচাইতে কম যেগুলির মান সেইটি হলো ডাবল ক্রসিং ওভারের প্রোজেনি। খেয়াল করো এইখানে স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি আছে হলো 2, আরেকটি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি এটি আছে 3। তাহলে আমরা বুঝে গেলাম সহজেই যে এই দুটো হলো ডাবল ক্রসিং ওভারের প্রোজেনি। তাহলে আমরা প্যারেন্টাল পেয়ে গেলাম এবং ডাবল ক্রসিং ওভারের রেজাল্ট দুটো জেনে গেলাম। তাহলে বাকিগুলি কি আমাদের? বাকিগুলি হলো, বাকি 4টার মধ্যে দুটো হলো সিঙ্গেল ক্রসিং ওভার এর ফলাফল 1 এর, আর দুটি হলো সিঙ্গেল ক্রসিং ওভার 2 এর ফলাফল। এখন এরকম একটি অঙ্ক দেওয়ার পর তোমাদেরকে এবিসি দিয়ে দিয়েছে, সেখানে এবিসি না দিয়ে জিন উল্লেখ করে দিতে পারে, জিনের নাম দিতে পারে ফিনোটাইপের, যেমন বীজের ক্ষেত্রে রং দিতে পারে, সবুজ, হলুদ এরকম রং দিয়ে দিতে পারে, অথবা ড্রসোফিলার ক্ষেত্রে চোখের রং দিতে পারে, ভেস্টিজিয়াল উইং এর এরকম দিতে পারে, মানে বৈশিষ্ট্যগুলির নাম দিয়ে দিতে পারে, অথবা প্লাস 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 এরকম দিতে পারে। যে কিন্তু যাই দিক না কেন 3টি হবে জিনোটাইপ, জিনোটাইপের মধ্যে 3টি জিন থাকবে।
এবং টেস্ট ক্রসে যে প্রোজেনি থাকবে সেইখানে সব সময় থাকবে 8টি প্রোজেনি, এবং যেগুলি বেশি থাকবে সেগুলি প্যারেন্টাল, যেগুলি কম থাকবে যে দুইটা সেগুলি ডাবল ক্রসিং ওভার। এইটুকু আশা করি তোমরা মাথায় রেখেছো। এইটুকু মাথায় রাখলেই অঙ্কটি ভালো বুঝতে পারবে। তোমাদের যে অঙ্ক দেওয়া হয় সেখানে প্রথমে থাকে কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তি সহকারে বুঝিয়ে লিখো। অর্থাৎ এখানে আমাদের প্রথমেই বের করতে হবে জিন আছে 3টি, নাম আমরা বললাম ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এবং তার মধ্যে কোন জিনটি মাঝে অবস্থিত সেইটি আমাদেরকে বের করতে হবে। তারপরে জিনগুলির দূরত্ব নির্ণয় করতে হবে। মাঝের জিনটি যদি আমরা বের করে ফেলতে পারি তার সাপেক্ষে অন্য দুটো জিনের দূরত্ব আমরা নির্ণয় করব, এবং নির্ণয় করে কি করতে হবে, একটি ম্যাপ, ক্রোমোজোম ম্যাপ তৈরি করতে হবে, আর তারপর বের করতে হবে কো এফিসিয়েন্ট অফ কো ইনসিডেন্স। তাহলে অঙ্কের মধ্যে 3টি বন্টন আছে মানের, এবং 3টি আনসার তোমাদেরকে করতে হবে। প্রথমে হলো মধ্যবর্তী জিনের অবস্থান নির্ণয়। চলো মধ্যবর্তী জিনের অবস্থান নির্ণয়টি আমরা আগে দেখে নিই। প্রথমে তোমরা যে ডেটাটা পাবে সেটাকে সাজিয়ে ফেলবে। সাজিয়ে ফেলে তোমরা টোটালটা দেখবে যে টোটাল তোমাদের রেজাল্টটা কত আসে। যত পপুলেশন সাইজ সবগুলির মান বসিয়ে এখানে দেখা গেল যে ওদেরকে যোগ করলে তাদের মোট রেশিও হয় 1000, এবং আমরা জানি যে উপরে আমরা প্যারেন্টাল দুটো এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দুটোকে বলছে ডবল ক্রসিং ওভার প্রোজেনি। এখন কোন জিনটি মাঝে অবস্থিত এইটি আমরা বের করব। আমরা প্যারেন্টাল জানি, অবিকল একই রকম যেটা আছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, 3টি লিঙ্কড জিন, এবং তার হোমোলোগাস ক্রোমোজোম স্মল এ, স্মল বি, স্মল সি, এবং ওরা প্যারেন্টাল টাইপের মতোই সবচাইতে বেশি মানের ওদের পাওয়া গেছে। আমরা এখানে মনে রাখার জন্য লিখে রাখি। এখন জিনের মধ্যবর্তী জিন কোনটি এটা নির্ণয় করতে গিয়ে প্যারেন্টাল যেরকম আছে সেরকমই আমরা সাজিয়ে লিখলাম। প্যারেন্টাল যেরকম আছে এ বি সি, স্মল এ বি সি দিলাম, দিয়ে ডাবল ক্রসওভার এখানে আমরা করাবো। এই সিকোয়েন্স বা সজ্জায় আমরা দুটো ডাবল ক্রসওভার যেহেতু 3টি জিন, ডাবল ক্রসওভার 2 জায়গায় হওয়া সম্ভব। 3টি জিনের প্রথমে এ আর বি এর মধ্যে একটি ক্রসিং ওভার হবে, আর একটি বি ও সি এর মধ্যে ক্রসিং ওভার হবে। এখন তোমাদেরকে যেটি দেখতে হবে সেটি হলো এই যে ক্রসিং ওভার হওয়ার ফলে যে জিনোটাইপ আমরা পাবো সেইটি ডবল ক্রসিং ওভারের সাথে মিলে যায় কিনা। যদি ডবল ক্রসিং ওভারের জিনোটাইপের মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে জিনের সিকোয়েন্সটা এরকমই হবে, আর যদি না মিলে তাহলে বুঝতে হবে যে না, এরপরে বি থাকবে না, মানে বি জিনটি মাঝে অবস্থিত হবে না। কারণ আমি আগেও বলেছি যে যখন ডবল ক্রসিং ওভার হয় তখন গুরুত্বপূর্ণ হলো মাঝের জিনটি। কাজে মাঝের জিনটি কি সেইটি দেখতে গিয়ে আমরা এই সিকোয়েন্সটি সাজিয়েছি, যেরকম ছিল এটা সাজিয়েছি। এখন খেয়াল করো, এইখানে আমি লিখে রেখেছি তোমাদের বোঝার জন্য যে আমরা যেটা প্রশ্নে ছিল ডবল ক্রসিং ওভারের জিনোটাইপ এবং তাদের যে মান সেটি আমার লেখা আছে এখানে। এখন আমরা মিলাবো যে ডাবল ক্রসিং ওভার হলে প্রথমে এ, মাঝখানে স্মল বি, ক্যাপিটাল সি, তাহলে এ স্মল বি ক্যাপিটাল সি এরকম কি আছে এখানে? দেখো এইটার মতো কি এখানে আছে? নাই, তাহলে মিলল না। এইটি দেখো স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি, এইটার মতো কি আছে? নাই, তাহলে এই ধরনের সজ্জাটি ভুল। অর্থাৎ ক্যাপিটাল বি মাঝখানে থাকলে ডবল ক্রসিং ওভার যেটি জিনোটাইপ, প্রোজেনির জিনোটাইপ যেটি পাওয়া যায় সেইটি আমাদের যে মান দেওয়া হয়েছে প্রশ্নে তার সাথে মিল নেই। কাজে বি জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত নয়। তাহলে এখন আমরা কি করলাম? এখন আমরা বি কে সরিয়ে ফেললাম এই দিকে, দিয়ে সি জিনটিকে মাঝখানে আনলাম। এখন আমাদের কি দাঁড়ালো? যেহেতু সি জিনটি মাঝখানে আনলাম, দেখো ক্যাপিটাল এ, স্মল সি, ক্যাপিটাল বি, এই ধরনের প্রোজেনি। এবং আমরা প্রশ্নের যে ডাবল ক্রসিং ওভার এইটি এখানে লিখেছি, দেখো এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি। এবং আরেকটি
স্মল এ ক্যাপিটাল সি স্মল বি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, এটি একই, যদিও এখানে আমি আগে সি বলেছি, এখন এখানে সিটা পড়েই বললাম, কিন্তু এই জিনের যে জিনোটাইপের মধ্যে যে জিনগুলি আছে তা কিন্তু একই। তাহলে আমরা দেখলাম যে সি জিনকে যদি মাঝখানে রাখা হয় তাহলে প্রশ্নে যে ডাবল ক্রসিং ওভারের সজ্জা দিয়েছে জিনের তার সাথে মিলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে সি জিনটি মাঝে থাকলেই আমাদের প্রশ্নের ডাবল ক্রসিং ওভারের সাথে তার জিনোটাইপের প্রোজেনির জিনোটাইপ মিল থাকে। এবং আমি আরো একটি কথা বলেছি যে ডবল ক্রসিং ওভারে সি জিনটি মুখ্য, এ পাশের জিন দুইটির বিবেচনায় আমরা এইভাবেও নিতে পারি, ক্যাপিটাল বি কে এখানেও লিখতে পারি, আবার আমরা ক্যাপিটাল বি কে সামনে এনে পিছনে যদি এ কেও লিখি কিন্তু সি এর অবস্থান একই অবস্থান, তাহলেও কিন্তু সেম, অর্থাৎ এইভাবে লিখলেও একই জিনোটাইপ পাওয়া যাবে, এইভাবে লিখলেও একই জিনোটাইপ পাওয়া যাবে। এবং দুটোই দেখছি আমরা যে আমাদের প্রশ্নের ডাবল ক্রসিং ওভারের জিনোটাইপের সাথে মিল আছে। এখন আমরা যে কোনো একটিকে নিয়েই আমাদের অঙ্কটি করব। তাহলে আমরা পেয়ে গেলাম যে কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত। আমরা বললাম হ্যাঁ, সি জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত। কেন? কারণ সি জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত হলে তাদের থেকে প্রাপ্ত যে অধমংশ পাওয়া যায় তার জিনোটাইপ প্রশ্নে ডাবল ক্রসিং ওভারের জিনোটাইপের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই সি জিনটি মাঝে অবস্থিত। এখন এটা পাওয়ার পর যেহেতু তোমরা সি জিনটি পেয়ে গেলে যে মাঝে অবস্থিত, এখন তোমরা এগুলিকে সাজিয়ে ফেলবে। কিভাবে সাজাবে? প্রথম এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি স্মল সি, অর্থাৎ প্যারেন্টাল টাইপ, সেই প্যারেন্টাল টাইপটা তোমরা কি করবে? লিখে ফেলবে। প্যারেন্টাল টাইপের দুটো প্রোজেনি এবং দুটো প্রোজেনির মানও কিন্তু তোমরা সাথে সাথে লিখে ফেলবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এখানে 420 আছে, এবং স্মল এ স্মল বি স্মল সি এখানে আছে 380। তারপর আমরা যেহেতু জিনের অবস্থান জেনে গেছি, এখন আমরা এ এবং সি জিনের মধ্যে যদি সিঙ্গেল ক্রসিং ওভার হয় তাহলে আমরা কি ধরনের পাই। আমি আগে বুঝিয়েছি যে যখন সিঙ্গেল ক্রসিং ওভার হবে তখন কিন্তু পাশের জিনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। দেখো যে দুটো জিনই কিন্তু পরিবর্তন হয়ে যায় সিঙ্গেল ক্রসওভার হলে, আর ডাবল ক্রসওভার হলে কেবলমাত্র মাঝের জিনের পরিবর্তন হয়। তাহলে এখানে সিঙ্গেল ক্রসওভার যদি এ ও সি জিনের মধ্যে হয় তাহলে আমরা দু ধরনের যে পাই সেটাও কিন্তু ক্যাপিটাল এ স্মল সি বি, ক্যাপিটাল এ স্মল সি বি, আরেকটা হলো স্মল এ ক্যাপিটাল সি বি, স্মল এ ক্যাপিটাল সি বি। এটি আমাদের কিন্তু প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে এটিকে আমরা ধরে নিলাম যে এ এবং সি এর মধ্যে একটি ক্রসিং ওভার হলে তাদের থেকে এই ধরনের অধবংশ বা প্রোজেনি পাওয়া যায়, এবং এদের মানগুলিও আমরা এখানে লিখে ফেললাম। এভাবে লিখে ফেলবে তোমরা। তারপরে এখন আমাদের এ সি জিনের মধ্যে একটি ক্রসিং ওভার শেষ, তাহলে 3টি জিন হলে আরো একটি ক্রসিং ওভার আমাদের হতে পারে সিঙ্গেল, সেটি কিসের উপর? সি এবং বি জিনের উপর। তাহলে সি এবং বি জিনের মধ্যে যদি ক্রসিং ওভার হয় তাহলে কি ধরনের হয় দেখো, তখন এখানে এ সি বি আমরা দেখতে পাচ্ছি যে এ সি বি, বিটি ছিল স্মল, এবং এই ধরনের আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে আছে 58। আরেকটি দেখতে পাচ্ছি স্মল এ স্মল সি ক্যাপিটাল বি, স্মল এ স্মল সি ক্যাপিটাল বি, স্মল এ, এটাকে আমি এইভাবেও সাজিয়ে লিখতে পারি, এটা কিন্তু একই। তোমরা ভাববে না যে এটা এখানে ম্যাডাম এইভাবে লিখেছেন, এখানে কেন আবার এইভাবে, এখানে তো এই 3টি জিনই আছে, অর্থাৎ স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, কাজে এখানে আমরা এইভাবে দেখলাম যে এটার মান ছিল 53 বা 53। এবং ডাবল ক্রসিং ওভারে তো বলেছি যে এখানে আমরা দেখে ফেলেছি যে একটি হলো 3 আছে এবং আরেকটি রেশিও আছে 2, এবং টোটাল কত? 1000। তাহলে আমরা এইভাবে আমরা দেখলাম যে প্যারেন্টাল দুটো সিঙ্গেল ক্রসিং ওভার এসি
জিনের মধ্যে হলে দুটো প্রোজেনি পাওয়া যাচ্ছে, তাদের মানটা আমরা লিখে নিব। তারপর সিঙ্গেল ক্রসিং ওভার সি এবং বি জিনের মধ্যে হলে তাদের ইয়েটা আমরা জিনোটাইপটা লিখে সেই প্রোজেনির মানটা লিখে ফেলবো কত। তারপর ডাবল ক্রসিং ওভার হলে সি জিনটাকে মাঝে রেখে, সব জায়গায় কিন্তু দেখো আমরা সি জিনটাকে মাঝে রেখেছি প্যারেন্টাল ছাড়া। তারপরে আমরা এখানে এইভাবে লিখে আমরা একটি পৃষ্ঠায় তোমরা এগুলিকে সুন্দর করে লিখে যোগ করে ফেলবে। এখানে আরো একটি যোগ তোমরা করতে পারো, যেটি করলে পরবর্তী অঙ্কটা সহজ হয়। যেমন সিঙ্গেল ক্রসিং ওভার এ এবং সি এর মধ্যে যদি সিঙ্গেল ক্রসিং ওভার হয়, তাহলে যে দুই ধরনের প্রোজেনি পাওয়া যায় তাদের যোগফলটাও কিন্তু এখানে তোমরা করে ফেলতে পারো। যদি টোটাল দিয়ে এখানে করো, পরবর্তী অঙ্ক করতে গেলে চট করে এখান থেকে নিয়ে যেতে পারবে। ঠিক এইভাবে সি এবং বি জিনের মধ্যে ক্রসিং ওভার হলে যে দুই ধরনের প্রোজেনি তৈরি হয়, তাদের যে যোগফল সেটা তোমরা এখানে করতে পারো। আবার এইখানে ডবল ক্রসিং ওভারের এইটাও তোমরা এখানে নিচে নিচে করতে পারো। অর্থাৎ এই 4 ধরনের জন্য এই 8টি যে প্রোজেনি হলো, প্রত্যেকটির 2টিকে নিয়ে তোমরা একটি যোগ এখানেও করে ফেলতে পারো। তাহলে পরবর্তী অঙ্ক করতে খুব ইজি হবে। এখন আমি এখানে, তোমরা কিন্তু এইগুলি চিন্তা করবে না, আমি বারবার বলছি যে ওই জায়গায় যদি তোমরা যোগগুলি করে ফেলো, এগুলি ভাবতে হবে না। এগুলি আমি এমনিতেই ছবিগুলি দিয়েছি যে এখন আমরা ডিস্টেন্স বিটুইন এ এন্ড সি, এই যে আমাদের সি জিনটি মাঝখানে এবং এ এবং বি জিনটি আছে দুই পাশে। সিঙ্গেল ক্রসওভার হলে আমরা দেখিয়েছি 46 হয়, আগের স্লাইডে দেখেছো, এবং এইখানে হলে একটা 38 হয়। এবং তাদের মধ্যে ডবল ক্রসওভার অর্থাৎ এ এবং সি এর মধ্যে ডবল ক্রসওভার হলে আমরা দুই ধরনের এই ধরনের পাই, এবং তার রেশিও হলো 3 এবং 2। এবং এই যে ওদের টোটালটা কত, অর্থাৎ এ এবং সি এর মধ্যে সিঙ্গেল ক্রসওভার এবং ডাবল ক্রসওভারের টোটাল তোমরা চাইলে এইভাবে এইখানেও করে নিতে পারো। টোটালটা যে এ ও সি জিনের মধ্যে সিঙ্গেল ক্রসওভার এত প্লাস এত সমান এত, এ ও সি জিনের মধ্যে ডাবল ক্রসওভার 3 + 2 সমান এত। তাহলে এখন এ ও সি এর ডিসটেন্সটা কিভাবে আমরা করব? এ ও সি এর ডিসটেন্সের ফর্মুলা হলো যে এ ও সি এর মধ্যে সিঙ্গেল ক্রসওভার যোগ এ ও সি এর মধ্যে ডাবল ক্রসওভার। এবং এটাকে কতর ভিতর আমরা 1000 এর ভিতর কত পেলাম, অর্থাৎ আমাদের টোটাল বংশধর ছিল 1000, তার মধ্যে এ ও সি জিনের সিঙ্গেল ক্রসওভারের ফলে এবং ডাবল ক্রসওভারের ফলে টোটাল আমরা পেয়েছি 89। এটাকে আমরা টোটাল বংশধর দিয়ে ভাগ দিলে এবং 100 দিয়ে গুণ করলে যেটা পাবো সেইটাই হলো আমাদের এ ও সি জিনের ফ্রিকোয়েন্সি। আর আমি আগেই বলেছি যে জিন দুইটির মধ্যে ক্রসিং ওভারের শতকরা হারই হলো তার ডিস্টেন্স, অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স। তাহলে এ ও জেএন এর ডিস্টেন্সটা কত? 8.9 সেন্টিমর্গান। ঠিক এইভাবে আমরা এখন আরেকটি করব। এখানে দেখিয়েছি এ ও সি, পরের স্লাইডে আমি দেখাবো সি ও বি জিনের মধ্যে। দেখো এখন হলো সি ও বি জিনের মধ্যে, সি ও বি জিনের মধ্যে এগুলি কিন্তু তোমরা আর লিখবে না, তোমরা লিখবে যে সি ও বি জিনের মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভারের ফলে গেমেট 58, আরেকটি প্রোজেনি পেয়েছি কত? 53। এবং সি ও বি এর মধ্যে ডাবল ক্রসিং ওভার হলে আরো আমরা দেখি যে 3 এবং 2। এবং টোটাল অর্থাৎ সি এবং বি জিনের মধ্যে সিঙ্গেল ক্রসওভার এবং ডাবল ক্রসওভার হলে টোটাল কত হয়? 116, অর্থাৎ 116। তাহলে ডিস্টেন্স বিটুইন সি এন্ড বি, এটা করলেও আমরা করি সিঙ্গেল ক্রসিং ওভার 2, সি ও বি জিনের মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভার 2 এবং সি ও বি জিনের মধ্যে ডাবল ক্রসিং ওভার। তাহলে আমরা দেখি যে যোগ করে হয় 116, এখানে আমরা দেখেছি। এবং এইটাকে মোট প্রোজেনির সংখ্যা 1000 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে যা হবে তাই হলো তার ম্যাপ দূরত্ব, আমরা পেয়েছি 11.6। এখন আমি যদি বলি যে আমরা তো 3টি জিন নিয়ে, লিঙ্কড জিন নিয়ে কাজ করেছি, রেজাল্ট এ সি এর দূরত্ব পেয়েছি, সি বি এর দূরত্ব পেয়েছি দুই জায়গায়।
এখন আমরা যদি এ এবং বি এর দূরত্ব নির্ণয় করতে চাই, এটির দুটি পদ্ধতি আছে। একটিকে বলে প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটিকে বলে পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতিতে কিভাবে করা যায়, যেমন এ এবং সি এর যে মানটি আমরা পেলাম, ডিস্টেন্সটি, সেইটার সাথে সি এবং বি এর ডিস্টেন্স যদি আমরা যোগ করে নিই, তাহলেই আমরা এ এবং বি এর ডিস্টেন্সটা পাবো। তাহলে এইভাবে দেখো যে ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি কিভাবে করেছি, ডিস্টেন্স অফ এসি এন্ড ডিস্টেন্স অফ সিবি করে আমরা দেখেছি যোগ করে যে 20.5 সেন্টিমর্গান হয়। আমি বলেছি যে এখানে আরেকটি পদ্ধতি আছে, এটাকে বলে ডাইরেক্ট বা প্রত্যক্ষ পদ্ধতি। এইখানে কিভাবে, এইখানে টোটাল যে প্রোজেনি আমরা পেয়েছি সিঙ্গেল ক্রসিং প্যারেন্টাল প্রোজেনি ছাড়া বাকি যতগুলো পেয়েছি, অর্থাৎ সিঙ্গেল ক্রসিং ওভার, ডাবল ক্রসিং ওভার, সিঙ্গেল ক্রসিং ওভারের মধ্যে দুটো আছে না, একটি হলো সিঙ্গেল ক্রসিং ওভার 1 থেকে দুটো প্রোজেনি পেয়েছি, সিঙ্গেল ক্রসিং ওভার 2 থেকে দুটি প্রোজেনি পেয়েছি, আবার ডাবল ক্রসিং ওভার থেকেও আমরা দুটি প্রোজেনি পেয়েছি। তাহলে মোট 6টি প্রোজেনি যেটি আমাদের প্রশ্নে আছে মান দেওয়া, সেইগুলিকে আমরা একসাথে লিখে যোগ করে ফেলবো। এইখানে দেখো আমরা প্রথম সিঙ্গেল ক্রসিং ওভার থেকে আমরা পেয়েছি 84, আর দ্বিতীয়টা থেকে আমরা পেয়েছি 111 অর্থাৎ 111, আর ডাবল ক্রস ওভার থেকে পেয়েছি 5। এইটিকে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ দেব, ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করব, করে আমরা দেখলাম 0.2, অর্থাৎ এখানে আমরা পেয়েছি, আগে আমরা কি পেয়েছি, এখন আমরা পেলাম যে এটা দিয়ে করলে কত হচ্ছে 0.2, আর আগে ছিল 0.2, আগেরটা আমরা একটু দেখি 20.5, আর আগেরটা আমাদের ছিল 20, এইটা হলো 20, আর আগেরটা ছিল 20.5। তাহলে এ বি এর যে দূরত্ব আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতিতে করলাম, সেখানে আমরা একটু তফাৎ দেখলাম। কত তফাৎ? 0.5 এর। এই তফাৎটা কেন হয়েছে? এই তফাৎটা এই জন্য হয়েছে, যখন আমরা ইনডাইরেক্ট মেথডে দুটোকে যোগ করেছি, অর্থাৎ এ সি এর দূরত্ব আর সি বি এর দূরত্ব, এরকম করে দুটো ডিস্টেন্সকে যোগ করেছি, তখন আমাদের ডবল ক্রসিং ওভার দুবার ধরা হয়েছে। কিন্তু এইখানে দেখো, কারণ একবার ধরেছি এ এবং সি এর জন্য, আরেকবার ধরেছি সি এবং বি এর জন্য, এই জন্য এইখানে দুবার ডাবল ক্রসিং ওভার ধরা হয়েছে। কিন্তু ডাইরেক্ট পদ্ধতিতে আমরা একবারই ডাবল ক্রসিং ওভার ধরেছি, তাই এই 0.5 এর ডিফারেন্স হয়েছে। কিন্তু যেভাবেই আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ মেথডে এ এবং বি এর ডিস্টেন্স বের করি না কেন, সেটি আমরা লিখে দিলেই পারি। এখন আমরা ম্যাপ আঁকবো, আমরা 3টি জিনের দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে একটি সুন্দর আমরা স্কেল ব্যবহার করে হরাইজন্টালি আমরা একটি রেখা টানবো, এবং এই রেখা টেনে প্রথমেই মাঝে একটি বিন্দু দিয়ে সি জিনটিকে লিখে ফেলবো, কারণ আমরা জেনেছি যে সি জিন মাঝে অবস্থিত। এখন আমরা সি জিনের সাপেক্ষে এ জিনের ডিস্টেন্স জানি, এবং সেইটা জানি কি 8.9। এখন আমরা কি করতে পারি, আমাদের যে স্কেল আছে সেইখানে আমরা সেন্টিমিটার মিলিমিটারের ঘরে দাগ কাটা আছে মিলিমিটার দিয়ে, আমরা এখানে মিলিমিটারের ঘরগুলি ইউজ করে সেন্টিমিটারে এই স্কেলটাকে ইউজ করতে পারি, যেন আমাদের চিত্রটি অর্থাৎ ম্যাপটি যেন সুন্দর হয় এবং নির্ভুল হয়, এবং প্রত্যেকটি ডিস্টেন্স যেন সমান থাকে। যদিও সেন্টিমর্গানের সাথে সেন্টিমিটারের কোনো রিলেশন নাই, কিন্তু আকার সুবিধার্থে ডিস্টেন্স সেম হওয়ার জন্য আমরা এই স্কেলটি ব্যবহার করে আঁকতে পারি। তাহলে আমরা এ এবং সি এর দূরত্ব আমরা 8.9 সেই স্কেল দিয়ে মেপে এঁকে ফেললাম, এবং সি ও বি এর দূরত্ব 11.6, এইটিও আমরা স্কেল বসিয়ে দাগ কেটে এঁকে ফেললাম। তারপরে আমরা দেখি এ এবং বি এর দূরত্ব, এবং এখানে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটোই পদ্ধতি ব্যবহার করেছি। এখানে আমি পরোক্ষ বা ইনডাইরেক্ট মেথডে যে 20.5 অর্থাৎ এ এবং সি এর দূরত্ব, সি এবং বি এর দূরত্ব, এই দুটো যোগ করে যেটি এসেছে সেটিকে বলছি আমরা
ইনডাইরেক্ট মেথড, এবং এইখানে এ এবং বি এর দূরত্ব দেখতে পাচ্ছি, এই দুটো যোগ করে হয়েছে 20.5 সেন্টিমর্গান। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা যে ম্যাপটি এইভাবে আঁকার পর এখন এই ম্যাপটি এঁকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এ এবং সি এর দূরত্ব 8.5 দিয়ে কি বোঝায় যে এ এবং সি জিনের মধ্যে ক্রসিং ওভারের শতকরা হার হলো 8.9, এবং সি ও বি এর মধ্যে 11.6 সেন্টিমর্গান দিয়ে বোঝায় যে সি এবং বি এর মধ্যে ক্রসিং ওভারের শতকরা হার 11.6, এবং এ ও বি এর মধ্যে 20.5 সেন্টিমর্গান দিয়ে বোঝায় এ এবং বি জিনের মধ্যে ক্রসিং ওভারের শতকরা হার 20.5, এবং এইভাবে আমরা একটি নির্ভুল সুন্দর ক্রোমোজোম ম্যাপ আঁকতে পারি। আশা করি এই ক্রোমোজোম ম্যাপটি যেভাবে জিনের বিন্যাস দিক না কেন তোমরা আঁকতে পারবে। এখন আমরা দেখব কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। আমি আগেই একটা সূত্র তোমাদেরকে ওইখানে দিয়েছি, এখানে একটু ইংরেজিতে লিখেছি যে অবজার্ভড ফ্রিকোয়েন্সি অফ ডাবল ক্রসিং ওভার্স এন্ড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অফ ডাবল ক্রসিং ওভার্স। তার মানে যে আমরা যে বের করব যে পর্যবেক্ষিত ডাবল ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি, এটাকে ভাগ দিব প্রত্যাশিত ডাবল ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি দিয়ে। তাহলে আমরা আগে দেখি যে আমাদের পর্যবেক্ষিত ডাবল ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি কত। আমরা জানি যে আমাদের ডাবল ক্রসিং ওভার ছিল, একটা ছিল 2, একটি ছিল 3, অর্থাৎ টোটাল 5। কতর ভিতর 5? 1000 প্রজনীর ভিতর মাত্র আমরা পেয়েছিলাম 2 এবং 3 অর্থাৎ 5। তাহলে 1000 দিয়ে যখন ভাগ দিব তখনই এইটার ফ্রিকোয়েন্সি বের হলো, এবং হলো কত? 0.005। এখন আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অফ ডাবল ক্রসিং ওভার আমরা প্রত্যাশা করেছি কি? প্রত্যাশাটা এইখানে কি একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে দেখো 8.9, এটি হলো, আবার একটু মনে মনে খেয়াল করো, আমাদের 3টি লিঙ্কড জিন ছিল এ সি বি, অর্থাৎ মাঝে ছিল সি। প্রথম এ এবং সি এর যে দূরত্ব সেইটি আমরা দেখেছি 8.9, এবং এইটিকে 8.9 কে 100 দিয়ে ভাগ দিয়ে তার সাথে গুণন করব পরের যে সি এবং বি এর যে দূরত্ব পেয়েছি আমরা 11.6, সেইটাকে 100 দিয়ে ভাগ দিলে পরে তার যে রেজাল্ট হবে সেইটি হবে আমাদের প্রত্যাশিত ডাবল ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা পেলাম প্রত্যাশিত, ক্যালকুলেশন করে আমরা পেলাম প্রত্যাশিত ডাবল ক্রসিং ওভার 0.0103, এটি হলো আমাদের প্রত্যাশিত। আর আমরা যেটি পেয়েছি সেটি হলো আমাদের পর্যবেক্ষিত এটি। এখন আমরা এই পর্যবেক্ষিতটিকে প্রত্যাশিতটি দিয়ে ভাগ দিব, দিলেই আমাদের বের হবে কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, এবং আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে ভাগ দিলে এটার রেজাল্ট আসে 0.48। কিন্তু কোএফিসিয়েন্টকে পার্সেন্টে অনেক সময় হিসাব করা হয় সুবিধার্থে গণনার, তাহলে এটাকে 100 এ রূপান্তরিত করি যদি আমরা পার্সেন্টে নেই তাহলে কত হয়? 48%। এখন ইন্টারফারেন্সের সূত্র কি? ইন্টারফারেন্স আমরা আগেই বলেছি যে ইন্টারফারেন্স হলো যে যখন একটি ক্রসিং ওভার হয় তখন পার্শ্ববর্তী আরেকটি ক্রসিং ওভারে যদি সে বাধা দেয় তাকে বলে ইন্টারফারেন্স। এবং ইন্টারফারেন্সের সূত্র হলো যে 1 থেকে 1 মাইনাস কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। 1 থেকে যখন কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স মাইনাস করা হয় সেইটা দিয়ে ইন্টারফারেন্সটা বের করা যায়। তাহলে আমরা এখানে আমাদের মানটি বসাই যে 1 থেকে বাদ দিলাম, আমাদের কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স বের হয়েছে কত? 0.48। এটা থেকে এটা ক্যালকুলেশন করলে বের হচ্ছে 0.52, অর্থাৎ পার্সেন্টে হিসাব করলে 52। এ থেকে আমরা কি বুঝি যে ইন্টারফারেন্স 52 দিয়ে বোঝায় যে এ বি সি যে 3টি জিন আছে তাদের মধ্যে ডবল ক্রসিং ওভারের জন্য বাধা 52%, অর্থাৎ 52% ক্রসিং হয়, ইন্টারফারেন্সের জন্য বাধাগ্রস্ত হয় জিনগুলি।
কি আর ওদের মধ্যে ডাবল ক্রসিং ওভারের হার আমরা কত দেখতে পাই 48 অর্থাৎ 48 ABC তিনটি জিনের মধ্যে ডাবল ক্রসিং ওভারের হার 48% হওয়ার সম্ভাবনা না এখানে আমরা দেখেছি হয়েছে এবং 52% বাধাগ্রস্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি জিন ম্যাপিংটা তোমরা বুঝেছো এবং কিভাবে মাঝখানে যে জিনটি আছে সেটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেইটিও তোমাদেরকে শিখিয়েছি এবং দুটো জিনের মধ্যে যে দূরত্ব কিভাবে বের করতে হয় সেইটি শিখিয়েছি এবং তারপর ইন্টারফারেন্স বলেছি যে ইন্টারফারেন্স হলো বাধা দেওয়া, অর্থাৎ ডাবল ক্রসিং ওভার হতে সে বাধা দেয়। আর আমি বলেছি কোএফিসিয়েন্ট হলো বাধা, অর্থাৎ বাধাটা যখন 0 হয় তখন কোএফিসিয়েন্টের মান হয় 1, অর্থাৎ যখন বাধা থাকে না, ইন্টারফারেন্স যখন 0 হয় তখন কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্সের মান হয় 1। এবং আমরা দেখি যে আমরা আরো জেনেছি যে ইন্টারফারেন্সটা বের করতে 1 থেকে কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্সটা মাইনাস করলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটি হলো ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সে কে শতকরা হারেও প্রকাশ করা হয় এবং আমরা এই শতকরা হার দিয়ে বুঝি যে এত পার্সেন্ট সে বাধা দিচ্ছে ডাবল ক্রসিং ওভার হতে তিনটি জিনকে। আমি আজকের ক্লাসটি এইখানেই শেষ করতে চাচ্ছি। আবারও বলছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে নিরাপদে থাকবে। তোমাদের জন্য শুভকামনা।